শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে বলল তারেক রহমান। হামলা ভাঙচুরের অভিযোগ জানাতে হটলাইন চালুর নির্দেশ জামায়াত আমিরের। রয়টার্সের বিশ্লেষণ, জেনজি অভ্যুত্থান পরবর্তী নির্বাচন বাংলাদেশের তরুণ শক্তির দরকি রাজপথে সীমাবদ্ধ। ধৈর্যের ফল ভালো হয়, জনসম্মুখে গালিগালাজ মানুষ আশা করেনি বলল মির্জা আব্বাস। নেতাকর্মীদের উপর হামলা, যে হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত। বিবিসির বিশেষ প্রতিবেদন, নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের নতুন নেতা কি পরিবর্তন আনতে পারবে? এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে বলল তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার দেশ গড়ার পালা, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর শনিবার বেলা 3:30টার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলরুমে এই নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। সেখানে এসব কথা বলেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকেরা উপস্থিত আছেন। তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শান্তভাবে বিজয় উদযাপন করেছেন বলেন বিএনপির চেয়ারম্যান। নেতাকর্মীদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানান। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। গত বৃহস্পতিবারের নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি 209টিতে জয় পেয়েছে। ফল ঘোষণায় স্থগিত থাকা 2টি আসনেও চট্টগ্রাম 2 ও 4 বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে 3টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের জন্য অন্য শরিকেরা পেয়েছে 9টি আসন। 1টি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 7টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। হামলা ভাঙচুরের অভিযোগ জানাতে হটলাইন চালুর নির্দেশ জামায়াত আমিরের। নির্বাচন পরবর্তী সময়ে দেশের কোথাও হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার 14 ফেব্রুয়ারি দুপুর 1টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী কিংবা ভিন্ন মত পোষণকারী নাগরিকদের উপর কোনো ধরনের সহিংসতা হলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হচ্ছে। আমির পোস্টে জানান, অভিযোগ দ্রুত নথিভুক্ত ও যাচাই করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন চালু করা হয়েছে। নম্বরটি হল 09639111444। অভিযোগ জানানোর সময় নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, অভিযোগের ধরন ও ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করার অনুরোধ জানান তিনি। এছাড়াও নির্বাচন পরবর্তী সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। এমনকি দেশ বিদেশের গণমাধ্যমেও তা তুলে ধরার কথা বলা হয়েছে। জেনজি অভ্যুত্থান পরবর্তী নির্বাচন বাংলাদেশের তরুণ শক্তির দরকি রাজপথে সীমাবদ্ধ। বাংলাদেশে জেনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের হাত ধরে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে 300 আসনের সংসদের তরুণদের গঠিত দল পেয়েছে মাত্র 6টি আসন। এর মাধ্যমে রাজপথে সেই উত্তাল গণজোয়ারকে ভোট ব্যাংকে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জটি স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ভোটাররা দেশের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দল বিএনপিকে বিপুলভাবে জয়ী করেছেন। দলটি এর আগেও 3 বার দেশ শাসন করেছে। সবশেষ 2001 থেকে 2006 সালের মেয়াদে দলটি ক্ষমতায় ছিল। অন্যদিকে 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি জোটের সঙ্গে অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও তেমন সুবিধা করতে পারেনি। এনসিপির অনেক সমর্থক বলেছেন, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে
আগে গত ডিসেম্বরে নির্বাচনী জোটে যাওয়াই এনসিপির জন্য কাল হয়েছে। এই সিদ্ধান্তের কারণে তারা কার্যত মূল লড়াই থেকে ছিটকে গেছে। শুরুতে প্রায় সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও এনসিপি শেষ পর্যন্ত মাত্র 30টি আসনে লড়েছে। দলটির নেতাদের দাবি, ঢাকায় আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সদস্য খুন হওয়ার পর নিরাপত্তার খাতিরে বড় একটি দলের ছত্রছায়ায় যাওয়া প্রয়োজন ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে পর্যাপ্ত জনসমর্থন তৈরিতেও ব্যর্থ হয়েছে এনসিপি। 23 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, 2024 সালের অভ্যুত্থানের পর মানুষের যে স্বপ্ন ছিল তারা তা পূরণ করতে পারেনি। জামায়াতের সঙ্গে তাদের জোট করাটা বিশ্বাসঘাতকতা বলেই মনে হয়েছে। এ কারণে আমাদের মতো তরুণ ভোটাররা তাদের সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধৈর্যের ফল ভালো হয়, জনসম্মুখে গালিগালাজ মানুষ আশা করেনি বলল মির্জা আব্বাস। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা 8 আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এবারের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন, এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। শনিবার 14 ফেব্রুয়ারি দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে কৃতজ্ঞতা জানাতে দেখা যায় তাকে। ভোটের দিন সবচেয়ে চিন্তার মুহূর্ত প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, যখন শুনলাম কোনো কেন্দ্রে তারা আমাদের ব্যালট বাতিল করে দিচ্ছেন, এটাই ছিল সবচেয়ে চিন্তার মুহূর্ত। নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়। তবে এটা খুব কষ্টকর ব্যাপার ছিল। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন একটা আনন্দ উৎসবের ব্যাপার, যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত, অথচ এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য, আর কিছু নয়। ঢাকা 8-এর ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হলো এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে। তিনি কারো দ্বারা খুব বিরক্ত হচ্ছেন। এজন্য মানুষের আগ্রহটা বেশি ছিল, কারণ জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে এটা মানুষ আশা করেনি। এ কারণে ফলটার জন্য অপেক্ষা করেছিলেন তারা। ভোটের মাঠে কোনো কৌশল অবলম্বন করেননি জানিয়ে মির্জা আব্বাস বলেন, আসলে আমি কোনো কৌশল অবলম্বন করিনি, তবে মানুষের সামনে আমার সম্পর্কে একটা নেগেটিভ তৈরি করেই সে নিজেকে হাইলাইটেড করেছে। কিন্তু এটা অপকৌশল। তার জীবনে এটা প্রথম নির্বাচন হতে পারে, কিন্তু আমি তো এটা করিনি। আমার সঙ্গে আগেও অনেক বাঘা প্রার্থী ছিলেন, কিন্তু এই নির্বাচনটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। নেতাকর্মীদের উপর হামলা যে হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপি নেতাকর্মীরা এমন কর্মকাণ্ড করতে থাকলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক লাইভ বক্তব্যে সার্জিস আলম বলেন, প্রায় 30টির মতো জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের রক্তাক্ত করা হয়েছে, বাড়িঘর দোকানপাটে হামলা করা হয়েছে। বিএনপির স্থায়ী পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী এমন কর্মকাণ্ড করছে। এনসিপির এই নেতা বলেন, আমরা চেয়েছিলাম নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের পুরনো রাজনৈতিক নোংরা কালচার, প্রতিহিংসার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে সুন্দর গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে। যার যেটা দল, যার যেটা পছন্দের প্রার্থী, সে সেখানে রাজনীতি করবে। কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে থাকতে না দেওয়া, আক্রমণ করা, রক্তাক্ত করা, হুমকি দেওয়া, এগুলো স্বৈরাচারীর চরিত্র। বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত। বাগেরহাটে কুচা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর শনিবার বেলা 11:30টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম উসমান সর্দার। তিনি সদর উপজেলার পারন ওয়াপাড়া গ্রামের শাহজাহান সর্দার ছেলে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ.এইচ সেলিমের সমর্থক ছিলেন। গতকাল সন্ধ্যায় কোচা উপজেলায় ধুপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও দলের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী এম.এ.এইচ সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উসমান সর্দার সহ উভয় পক্ষে অন্তত 10 জন আহত হন।
বিবিসির বিশেষ প্রতিবেদন নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের নতুন নেতা কি পরিবর্তন আনতে পারবেন? মাত্র 2 বছর আগে শেখ হাসিনা যখন তার পক্ষে কারচুপি করার অভিযোগে অভিযুক্ত এক নির্বাচনে জয়ী হয়েছিলেন, তখন ভাবা কঠিন ছিল যে দীর্ঘ 15 বছরের ক্ষমতার উপর তার নিয়ন্ত্রণ এভাবে হঠাৎ ভেঙে পড়বে, কিংবা কার্যত বাতিলের খাতায় চলে যাওয়া একটি বিরোধী দল এমনভাবে বিশাল ব্যবধানে ফিরে আসবে। তবে বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের চক্রে এটি হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ক্ষমতা আরও একটি হাত বদল মাত্র। কয়েক দশক ধরে এই দুই দলই পর্যায়ক্রমে দেশ শাসন করে আসছে। ব্যতিক্রম শুধু এটিই যে এবারই প্রথম বিএনপির নতুন নেতা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব নিচ্ছেন ও প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত বছরের শেষের দিকে অসুস্থতায় তারেক রহমানের মা খালেদা জিয়া মারা যান। বিএনপির প্রয়াত এই চেয়ারপারসন 4 দশক ধরে দলের প্রধান ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর খালেদা দলের হাল ধরেছিলেন। মায়ের শাসনামলে স্বজনপ্রীতির সুবিধা নেওয়ার অভিযোগ যেমন তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে, তেমন তিনি দুর্নীতির অভিযোগেরও মুখোমুখি হয়েছেন। মায়ের মৃত্যুর 5 দিন আগে লন্ডনে 17 বছরের স্বেচ্ছা নির্বাস শেষে দেশে ফেরেন তিনি। 60 বছর বয়সী তারেক রহমান তার মায়ের কারাবাস ও অসুস্থতাকালীন মাঝে মধ্যে দুর্বল হয়ে পড়া বিএনপির ভি ফ্যাক্টো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি মূলত একজন পরীক্ষিত নেতা হিসেবে বিবেচিত নন। রাষ্ট্রবিজ্ঞানী নাভিন মুর্শিদ বলেন, তার পূর্ব অভিজ্ঞতা না থাকাটা তার জন্য ইতিবাচক হতে পারে, কারণ মানুষ পরিবর্তনের সুযোগ দিতে চায়, ভাবতে চায় নতুন ও ভালো কিছু করা প্রকৃতপক্ষেই সম্ভব। তাই অনেক আশা রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের প্রধান অগ্রাধিকার হলো দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসিকে বলেন, গত 1 দশকে যেসব গণতান্ত্রিক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সেগুলো আমাদের আগে ঠিক করতে হবে। বাংলাদেশে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া এবং পরে তা ভাঙার দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে ক্ষমতায় আসার পর রাজনৈতিক দলগুলো ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠে। তবে এবার 2024 সালে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ প্রজন্ম, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, তারা আর এমন ধারার রাজনীতি মেনে নিতে রাজি নন বলে মনে হচ্ছে। অভ্যুত্থানের অংশ নেওয়া 19 বছর বয়সী তাজিন আহমেদ বলেন, আমরা আর লড়াই করতে চাই না। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগই আমাদের চূড়ান্ত বিজয় ছিল না। আমাদের দেশ যখন কোনো দুর্নীতি ছাড়া চলবে ও অর্থনীতি ভালো হবে, সেটাই হবে আমাদের মূল বিজয়।